হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের ফোর্থ পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি আলোচনা করো। অর্থাৎ জাতীয়তাবাদী, কেমব্রিজ গোষ্ঠী বা সাম্রাজ্যবাদী, মার্ক্সবাদী এবং নিম্নবর্গীয়দের দৃষ্টিতে ভারতের জাতীয়তাবাদের উত্থানের যে তত্ত্বগুলি রয়েছে সেটি এই প্রশ্নের ভিতর দিয়ে বা এই ভিডিওর ভিতর দিয়ে আমি আলোচনা করছি। তো দেখো, হোয়াট আর দ্য রিসেন্ট ডিবেট অন দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম? ভারতের জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে রিসেন্ট সাম্প্রতিক যে ডিবেট বা বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, তার উত্তর। ভারতীয় জাতীয় আন্দোলনের স্বরূপ ও প্রকৃতি কী ছিল, এই প্রশ্নকে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে আজও তর্ক বিতর্কের অবসান নেই। নিত্য নতুন গবেষণা যেমন আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধশালী করেছে, তেমনি এই সব তর্ক বিতর্ক অনেক সময় আমাদের কিছুটা বিভ্রান্ত ও দিশেহারা করেছে। জাতীয় কংগ্রেসের জন্মের পশ্চাতে যেরূপ তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে, অনুরূপ বিশ্লেষণ ভারতীয় জাতীয়তাবাদের উত্থান ও প্রকৃতির ক্ষেত্রেও বর্তমান। জাতীয়তাবাদ সম্পর্কে আলোকপাত করার সময় সাম্প্রতিককালের আধুনিক তত্ত্ব সহ বিভিন্ন তত্ত্বই আমাদের সম্মুখে অগ্রবর্তী হয়। জাতীয়তাবাদের উন্মেষের আলোচনার জন্য সর্বাপেক্ষা আকর্ষণীয় ইতিহাস দর্শন হল সাম্রাজ্যবাদী ইতিহাস দর্শন। তাদের মতে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বের পুরোভাগে ছিল কিছু ক্ষমতালোভী আইনজীবী ও বুদ্ধিজীবী সম্প্রদায়, যারা বৃহত্তর জনগণের স্বার্থকে উপেক্ষা করেছিলেন। চিরল, ম্যারেট, ম্যাককল্লি প্রমুখের মতে ভারতের শোষিত জনগণের একমাত্র রক্ষাকর্তা ছিল ব্রিটিশ সরকার, যারা জনগণের সুযোগ সুবিধার দিকে তাকিয়ে তাদের নীতি রূপায়ণ করেছিল। আবার এই ঐতিহাসিক গোষ্ঠীর মতে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের মূলে ভারতীয় ইতিহাস, সমাজ, সংস্কৃতি বা ঐতিহ্যের কোনো ভূমিকা ছিল না। বহু জাতি ধর্মে বিভক্ত ভারতবাসীর অনৈক্যকে মূলধন করে ইংরেজরা গড়ে তুলেছিল তাদের সাম্রাজ্যের বিশাল ইমারত। এই ঐতিহাসিকদের মতে জাতীয়তাবাদের প্রতিভূ মধ্যবিত্ত শ্রেণী ছিল পশ্চিমী ভাবধারার সাথে পরিচিত। তারা ইংরেজদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভের জন্য লালায়িত ছিল। ব্রিটিশ সরকারের কাছে 19 শতকের প্রথম দিকে কোম্পানি যে সনদ আইন জারি করেছিল, তার চূড়ান্ত রূপ 1947 সালে স্বাধীনতা আইনে প্রকাশিত হয়। সুতরাং এদের মতে ভারতবাসী স্বাধীনতা অর্জন করেনি, তাদেরকে তা দান করা হয়েছিল। আবার দেখা গেছে অধঃপতিত ভারতবর্ষে ইংরেজরা বিধি নির্দিষ্ট শ্বেতাঙ্গ জাতির দায়িত্ব বহন করে চলেছে। সুরেন্দ্রনাথ তার আত্মজীবনীর নাম দেন এ নেশন ইন মেকিং, থেকেও বোঝা যায় জাতীয় ঐক্য ও চেতনার অভাব ছিল। প্যারা করে স্বাভাবিকভাবেই ভারতীয় জনমানসে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের এই ধরনের আত্মম্ভরী মতবাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদী ঐতিহাসিকদের দৃষ্টিতে। রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ, কালী কিঙ্কর, সুরেন্দ্রনাথ সেন, জয়সওয়াল, ভান্ডারকার, রানাডের মতো অর্থনীতিবিদরা ভারতবর্ষে জাতিসত্তার রূপটি তুলে ধরার সঙ্গে সঙ্গে ইংরেজ শাসনের শোষণের চিত্রটি উদ্ঘাটিত করেছিলেন। এরা ভারতবর্ষকে নতুনভাবে আবিষ্কার করে আধুনিক ভারতীয় সমাজে তাকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে জাতি ধর্ম নির্বিশেষে দেশব্যাপী এক অখণ্ড জাতীয়তাবাদের সৃষ্টি হয়। প্যারা করে দেখো, তবে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের মতে এদেশীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরাও এই বিশ্বাসে স্থিত ছিলেন যে ইংরেজি শিক্ষার প্রসারের ফলে যে নতুন প্রজন্মের আবির্ভাব হয়েছিল, সেই মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের কর্মকাণ্ড ছিল জাতীয়তাবাদী আন্দোলন। জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মিল, এলফিন স্টোন, ব্রেভারি প্রমুখ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক সমালোচনা করতে গিয়ে প্রাচ্যতত্ত্ববিদদের মতো প্রাচীন ভারতীয় মহিমা প্রচার করতে আরম্ভ করেন। জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে পেশাগত ঐতিহাসিক ছাড়াও ছিলেন বহু রাজনীতিবিদ, যাদের আত্মজীবনী, চিঠিপত্র, প্রবন্ধ সময়ের দ্বারা স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় সম্বন্ধে ধারণা করা সম্ভব। সুরেন্দ্রনাথ, লালা রাজপথ, বিপিনচন্দ্র, সুভাষচন্দ্র, গান্ধীজি প্রমুখের রচনায় ভারতে ব্রিটিশ শাসনের বিভিন্ন দিক এবং তার প্রতিক্রিয়া তথ্য ধরা পড়েছে। জন মাইকেল বলেন, ভারতের বিদেশ নীতি ভারতীয়দের স্বার্থবিরোধী হওয়ায় অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল এবং এই অসন্তোষ থেকেই জাতীয়তাবাদের জন্ম। সুতরাং সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদের ইতিহাস হল বিরোধিতা এবং সহযোগিতার ইতিহাস। অনিল শীলের ভাষায়, মেনি অব দ্য ব্যাটেল which the Raj and the Congress waged were feints between two sides. ভারতের জাতীয়তাবাদী আলোচনা প্রসঙ্গে মার্ক্সবাদী ঐতিহাসিকদেরও একটা অবদান রয়েছে। রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে নামক গ্রন্থে জাতীয়তাবাদের উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ব্রিটিশ সরকারের নবজাগ্রত অসন্তুষ্ট ভারতীয় জনগণের সঙ্গে মিত্রতা স্থাপনের পথ খুঁজেছিলেন। তারা এই পথের হদিশ পেয়েছিলেন বুর্জুয়া শ্রেণীর
মধ্যে তাকে অনুসরণ করে আর দেশাই, হীরেন্দ্রনাথ মুখার্জি, সোভিয়েত রাশিয়ার ভারতীয় বিশেষজ্ঞরা এগিয়েছেন। এদেশে ভারত ইতিহাস ভাবনা সম্পূর্ণভাবে বিশ্বজনীন মার্ক্সীয় পরিকাঠামোর প্রস্তুত। তারা এক শ্রেণী বিভক্ত এবং শ্রেণী সংগ্রামের পটভূমিতে ভারতীয় ইতিহাসকে ব্যাখ্যা করেন। এদের মতে ভারতীয় 90 ইংরেজি শিক্ষিত মানুষেরা ছিল বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধি। এমনকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠানকেও তারা সাম্রাজ্যবাদী চক্রান্ত বলে বর্ণনা করেন। তাদের মতে বুর্জুয়াদের দ্বারা ভারতে জাতীয়তাবাদ বিকশিত হয়নি, বরং অর্থনীতি এবং শিল্পক্ষেত্রে পরিবর্তনের ফলে যে শ্রেণী গড়ে উঠেছিল তাদের দ্বারাই জাতীয়তাবাদ পরিপুষ্ট হয়। মার্ক্সীয় ঐতিহাসিকদের এই চিরাচরিত ধারণা পরবর্তীকালে মার্ক্সবাদীদের দ্বারা পরিমার্জিত হয়েছে। সুমিত সরকার, বিপিনচন্দ্র পাল প্রমুখ মনে করেন যে শুধু শ্রেণী সংগ্রামের দ্বারা ভারতীয় ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না, কারণ পৃথিবীর সকল দেশে ঐতিহ্য, ধর্ম, ভাষা তার ইতিহাসকে প্রভাবিত করে। ভারতের ক্ষেত্রে এই সত্যের ব্যতিক্রম ঘটেনি। ভারতীয় আদর্শবাদ, আধ্যাত্মিকতাবাদ সবকিছুই তার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। সে কারণে ভারতীয় জাতীয়তাবাদ কোনো তুচ্ছ আন্দোলনের আঞ্চলিক সীমার মধ্যে আবদ্ধ নয় বা বিশেষ কোনো শ্রেণীর দ্বারা তৈরি নয়। তবে সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব জাগরণে ভারতীয় বুদ্ধিজীবীদের যে একটি বিশেষ ভূমিকা ছিল তা মার্ক্সবাদীরা অস্বীকার করেন না। প্যারা করে ভারতবর্ষে জাতীয়তাবাদের উন্মেষ ও প্রসারের পেছনে ঐতিহাসিকদের আবেগ ও আদর্শের কোনো ভূমিকা খুঁজে পাননি। এরা জাতীয়তাবাদ সম্পর্কে নেমিয়ারের দর্শনে বিশ্বাসী। নেমিয়ার ঘোষণা করেছিলেন, রাজনীতি শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্র ও বৃহৎ গোষ্ঠীর স্বার্থ সংঘাত নয়, পৃষ্ঠপোষক ও অনুগ্রহীতাদের লেনদেনের খেলা। গ্যালাহার, রবিনসন, জনসন এই ধরনের ব্যাখ্যায় বিশ্বাসী। তাই জাতীয়তাবাদী আন্দোলনকে এরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা স্পৃহার আন্দোলন নয়, এলিট গ্রুপের সঙ্গে সরকারের সমঝোতা এবং সমঝোতার অবসানের প্রতিক্রিয়া হিসেবে বিচার করেছেন। সাম্রাজ্যবাদী চেতনা তার অবচেতন মনে সক্রিয় থাকায় তারা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে এলিট গোষ্ঠীর স্বার্থের স্বাদকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাছাড়া ভারতীয় ভাষায় অজ্ঞ থাকায় তারা মাত্র সরকারি চিঠিপত্র, রাজপুরুষদের ব্যক্তিগত দলিল ও ইংরেজি ভাষায় প্রকাশিত গ্রন্থ এবং পত্রিকার উপর নির্ভর করায় এদেশীয় মনোলোকে প্রবেশ করতে পারেনি। কেমব্রিজ গোষ্ঠীর আরেকটি দুর্বলতা হলো এই যে তারা জাতীয়তাবাদী আন্দোলন বলতে শুধু জাতীয় কংগ্রেস পরিচালিত আন্দোলনকে বুঝেছেন আর তার দোষ ত্রুটি বড় করে দেখেছেন, অথচ কংগ্রেস ছিল সর্বভারতীয় জাতীয়তাবাদের একটি দিক মাত্র। দেশবাসীর মানসিকতার সম্পর্ক না থাকলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যায় না। কেমব্রিজ গোষ্ঠীর রচনাগুলি তারই প্রমাণ। এর পরে রাখো রয়েছে সাবালটান বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। সম্প্রতি ভারতীয় জাতীয় আন্দোলনের উৎস সন্ধানে যে নতুন পথটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো নিম্নবর্গের ভূমিকা। রঞ্জিত ঘোষ সম্পাদিত সাবালটান স্টাডিজ ইতিহাসবিদ্যার এই নতুন দৃষ্টিভঙ্গিটি অনেকের নজর কেড়েছে। দেখো, এর পরে তোমরা এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উপরে 2-4টি প্যারা লিখবে এবং এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি এটাও তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই নিম্নবর্গের ইতিহাস চর্চার উপরে আমি একটি ভিডিও ক্লাসে এর আগে অ্যান্সার দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেই জায়গা থেকে সাবালটান গোষ্ঠীর ইতিহাস চর্চার উপরে 2টি কিংবা 3টি প্যারা এর পরে লিখবে, তাহলে অ্যান্সারটা কমপ্লিট হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।